দর্শক, ইস্পাহানি মির্জাপুর চায়ের মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন নতুন কিছু জোটের আলাপ শোনা যাচ্ছে, সেগুলো এগোচ্ছে কিনা, নির্বাচন সামনে রেখে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কি ভাবছেন সেসব নিয়ে কথা বলবো আমরা। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য। আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এবং আছেন জনাব রাজিকুজ্জামান রপ্তন, তিনি সাধারণ সম্পাদক ভাষ্যদ। আপনাদের সহসাধারণ সম্পাদক, ক্ষমা করবেন। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই। রাজনীতির আগে নানান ধরনের জোটের আলাপ আসে নির্বাচনের আগে, এবং সাম্প্রতিক সময় একটি খবরে দেখলাম যে হেফাজতে ইসলামকে বিএনপি কাছে টানার চেষ্টা করছে কিনা সে ধরনের একটা খবর প্রকাশিত হয়েছে। বিএনপি আসলে নির্বাচন কেন্দ্রিক জোটের কথা কি ভাবছে? আপনাকে ধন্যবাদ। আমার সহ দুই আলোচক, বিজ্ঞ আলোচক মান্না ভাই, রতন সাহেবকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা তো নির্বাচন আসলে নির্বাচন আমরা কি এককভাবে করব, ওটা জোটবদ্ধভাবে করব, সেটা তো আলোচনায় আছে এবং থাকবেই। এবং সেই ব্যাপারে এখনও কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি, এগুলো আলোচনা চলছে। তবে আরেকটা জানেন যে আমাদের তো একটা ঘোষণাই আছে যে আন্দোলনকারী যে সমস্ত দল, তাদের সাথে তো আগে আমাদের জোটের সাথে কিছু দল ছিল, তো তাদের তো একটা আমাদের সাথে আগে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কীভাবে তাদের সাথে একসাথে নিয়ে আমরা নির্বাচনটা করতে পারি। সেই ব্যাপারে আলোচনা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তেমন কোনো কিছু হয়নি। জামাত ইসলামের সাথে সাম্প্রতিক সময় যুগপৎ আন্দোলনে গেল আরও বেশ কয়েকটি দল, সেটা কি বিএনপিকে ভাবাচ্ছে নতুন করে? না, বিএনপির আগেও বলছি, এখনও বলি যে বিএনপির ভাবনা আসলে এখানে বিএনপির লাভ লসের কোনো এখানে বিষয় নাই। বিষয়টা হলো যে দেশের, অর্থাৎ আজকে সংকটে আছে দেশ। সংকটে এখন পর্যন্ত যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি 17টা বছর, আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি, কিন্তু বিদায় করার পরে আরও অনেকগুলো সময় চলে গেল। এতগুলো মাস যাওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। যে কথাটা আমরা বলেছিলাম যে প্রথম থেকেই, যে আসলে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কাজেই তার বেশি দিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ না, যদি থাকেও সে শুধু সময়ক্ষেপণ হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তখন অনেকেই বলেছেন যে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করতেছে, কিন্তু আমরা দেশের স্বার্থে নির্বাচনটা চেয়েছি, যেটা আজকে অনেকেই বুঝতে পারছেন যে গত প্রায় 1.5 বছরের মধ্যে দেশের অর্থনীতিটা কোথায় চলে গেছে, আজকে দেশের মানুষের যে বেকার সমস্যাটা কিভাবে বাড়ছে, আজকে আনুষঙ্গিক আরও যে সমস্ত সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, আজকে কোনোভাবেই একটা নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যাগুলোর সমাধান হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়টা বুঝেই উপলব্ধি করেই কিন্তু আমরা নির্বাচনের কথা বলছিলাম। তো যাই হোক, এখন যেটা আমরা চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনটা যাতে হতে পারে, এবং এইটা নিয়ে এখনও দু একটা দল একটু এদিক সেদিক করার চেষ্টা করছে। যদিও তারা নির্বাচন মাঠে আছে, তারা নির্বাচন অলরেডি আমাদের আগে থেকেই নির্বাচন করে বেড়াচ্ছে, কিন্তু আবার এদিক দিয়ে তারা আন্দোলনের কথা বলে এখানে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে আবার কি নির্বাচন বন্ধ হয়ে যাবে কিনা। সাম্প্রতিক সময় তো হেফাজতের আমিরের সাথে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বৈঠক করেছেন, আবার এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামও বৈঠক করেছেন। এই বৈঠকগুলোর থেকে কি আসলে কিছু বেরিয়ে আসলো এখন পর্যন্ত, বা এনসিপির সাথেও কি জোট হতে পারে বিএনপির, এমন কোনো আলাপ আছে কিনা? শোনেন, এটা তো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটা তো আলোচনা সবার সাথেই হতে পারে এবং সবার সাথেই হবে। এখন যার যেখানে ব্যাটে বলে মিলে যাবে সেটাই ফাইনাল হবে। এটা তো এই মুহূর্তে কিছু বলা যাবে না। আলোচনা তো সবার সাথে হচ্ছে, সবার সাথেই হবে। ফাইনালি বোঝা যাবে যে ইলেকশন শিডিউলটা অ্যানাউন্স হওয়ার পরে, যখন মানে নির্বাচনটা নিয়ে সত্যিকার সিরিয়াসলি যখন সবাই আলোচনা শুরু করবে, তখনই বোঝা যাবে যে কার সাথে আবার নির্বাচনী অ্যালায়েন্স হবে, কাকে আমি কতটুকু কিভাবে সিট করতে পারি। আবার আরেকটা হলো যে শুধু অ্যালায়েন্স করলেও তো হবে না, এটা তো আর হাসিনা মার্কা নির্বাচন না যে স্বাভাবিকভাবে মান্না ভাইকে মান্না ভাইয়ের জন্য আমরা সিট ছেড়ে দিলাম, কিন্তু সেখানে মান্না ভাইয়ের অবস্থানটা বুঝতে, যে মান্না ভাই সেই সিটটাতে রিটার্ন করতে হবে, তাই না? এখন আমি জোট করে যে কোনো কাউকে একটা সিট দিয়ে দিলাম, কিন্তু সেই সিটটা তো জিতে আসার মতো তার সেই ক্যাপাসিটি থাকতে হবে। কারণ এখন তো হাসিনা মার্কা নির্বাচন না যে দিয়ে দিলাম হয়ে যাবে, ওই অবস্থায় তো নাই।
আর সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় দুটোতে নির্বাচন আমরা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং যদিও এগুলো জাতীয় নির্বাচন বা মূল রাজনীতির মাঠে নির্বাচনের সাথে তুলনীয় নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এখান থেকে রাজনীতির একটা আভাস পাওয়া যায়। এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ফলাফল এখন পর্যন্ত হলো, সেটার ব্যাপারে আসলে বিএনপির মূল্যায়নটা কি? না, এখানে তো ছাত্রদল কি কোনোভাবে এখানে জেতার কথা ছিল? জেতার কথা তো ছিল না। ছাত্রদল, আমি তো মনে করি যতটুকু রেজাল্ট হয়েছে এটাই অনেক বেশি, এটাই হওয়ার কথা ছিল না। কারণ গত 17টা বছর আমাদের বিএনপির নামের আমাদের কোনো ছেলে, অর্থাৎ আমাদের পোষ্য, আমাদের সন্তান বা আমাদের নাতিপুতি কেউ তো ভর্তি হতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে যেতেই পারে নাই। আর তারপরে দেখেন, ইভেন 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি হবে কি না, এইরকম একটা প্রশ্ন চলে গেছিল। আর সেই জায়গায় আমরা দেখছি যে গত 17টা বছর এই শিবির তাদের সাথে নামে, অন্য নামে বা ছাত্রলীগের নামে তারা সেখানে অবস্থান করেছে। তো সেই সুযোগটা তো ছাত্রদলের ছিল না। তো কাজেই সেখানে যতটুকু ভোট আসছে এটুকুই তো আমি মনে করি যত রাজনৈতিকভাবে যারা কিন্তু গত এক বছর তো আপনাদের বিশ্ববিদ্যালয়, এক বছরে তো বললাম না, এক বছরের মধ্যে আপনি নির্বাচন শিডিউল অ্যানাউন্স করার আগে তো হলেই যেতে পারে নাই, হলেই তো যেতে পারে না। আর হলে যাবে কি? হলে তো আমাদের কেউ নাই, ছিলও তো না, কারণ একটা থাকতে হবে, তো সেটা তো ছিল না। আপনি কি বলছেন যে আপনাদের দলের সদস্য বা পরিবারের সদস্যের বাইরে কেউ বিএনপিকে ভোট দেয় না? দিছে না, এই যে দিছে বলেই তো আজকে পাইছে। আপনারা দেখেন, একই নির্বাচন কিন্তু আওয়ামী লীগের একটা আমলে শেষ হলো, যেটা বিপি নূর জয়লাভ করলো। সেই সময় কিন্তু বিএনপি বা ছাত্রদল ছিল না। তো সেই সময় রেজাল্টটা দেখেন, তার থেকে এই রেজাল্টটা দেখেন। আর এই সমস্ত নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনে যে খুব একটা প্রভাব বিস্তার করে সেটা কিন্তু না। এগুলো যে আজকে মান্না ভাই এখানে আছে, চাকসুরও ভিপি ছিলেন, ডাকসু তো ভিপি হয়েছেন, কাজেই এগুলোতে জাতীয় রাজনীতিতে খুব বেশি একটা এফেক্ট করে। জি, ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে আসতে চাই, এই যে জাতীয় রাজনীতিতে নানান ধরনের হিসেবে এই মুহূর্তে সেখানে জাতীয় পার্টি বা জামাত এক সময় যে ভূমিকা ছিল, এই মুহূর্তে তাদের সেই ভূমিকাটা হয়তো খানিকটা পরিবর্তিত হয়েছে। জামাত স্পষ্ট করে বলছে যে তারা বিএনপির সাথে অন্তত জোটে যাচ্ছে না। এর বাইরে আসলে জোটের সমীকরণটা কি হতে পারে আপনার কাছে মনে হয়? এই প্রশ্নের জবাব এখনই দেওয়া না খুব মুশকিল। কারণ দেখবেন যে নির্বাচনের স্কেজুল ডিক্লেয়ার হওয়ার পরে সাবমিশনের পরেও পর্যন্ত এটার রিঅ্যালাইনমেন্ট হতে পারে। আর হিসাবটা মেলানোতে একটু মুশকিল হয়েছে যে আপনার 5ই আগস্টের পরে নির্বাচনের চালচিত্রটা বদলে গেছে, বা রাজনীতির চালচিত্র বদলে গেছে। গভর্নমেন্ট পার্টি হিসেবে আওয়ামী লীগ ছিল অনেক বড় দল, অনেক দিনের ট্রেডিশনাল দল, সেই দল এখন নাই। দল নাই মানে দলের মূলত স্ট্রাকচারটা এখানে নাই, কিন্তু দলের নেতা কর্মী জেলা লেভেলে এবং সর্বত্র তো ছড়িয়ে আছে, তারও একটা ফ্যাক্টর। তাদের সবচেয়ে বড় দোসর ছিল জাতীয় পার্টি। মজার ব্যাপার হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তো জাতীয় পার্টির তো নিষিদ্ধ নয়। তো এখন ওরা আবার ভেতরে নাকি বুদ্ধি করে যে ঠিক আছে, আমরা যদি ভোট করতে নাই পারি তো তোমাদের ঘাড়ে চড়বো, ওই ভোট করবো, আমাদের ভোটগুলো সব তোমাদের দিকে যাবে। এইটা দেখে আবার যেহেতু বিরোধী দল হিসেবে তো এখন আর বিএনপিরা, তারা সরকারি দলে যেতে পারে, জামাত আশা করে যে তারা যেতে পারে হয়তো বিরোধী দলে। তাদের চিন্তা হচ্ছে যে তাহলে কি আবার জাতীয় পার্টি বিরোধী দলে চলে যাবে যদি আওয়ামী লীগের সব ভোট পায়, তাহলে ওইখানে সমীকরণ বদলে যাবেই, এবং গেছে। এইটার পরিণতি অনেকে এরকম করে বলেন যে এই যে নূরের মিছিল করা, জাতীয় পার্টিকে ব্যান চাওয়া এবং তার উপরে আর্মি সহ পুলিশের হামলা, এগুলো সবই ওইসব ইকুয়েশন থেকে আসছে। আরেকটা জিনিস হচ্ছে কি, ধরেন আপনি সালাম সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, উনিও বললেন, কিন্তু তারপরে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফলটা খুব অবজেক্টিভলি অ্যানালিসিস না করলে আগামী দিনে স্টেপিং ঠিক হবে না। আমরা টক শোতে এসে এক্স্যাক্ট আমাদের ফিলিংটা বলছি কি না, অথবা আমাদের বক্তৃতায় বলছি কিনা বা এক্সপ্রেস করছি কিনা সেটা আমি জানি না। আমার কোনো স্টেকটাই খুব, কাজে আমি বলতে পারবো। কিন্তু ধরেন বিএনপি বা জামাতের মতো দল এখন তারা যে জায়গায় আছে, তারা খুব সহজে পরাজয়ের বাস্তব কারণ স্বীকার করতে পারবে না যদি এটা তাদের আরও পরাজয়ের ভিত্তি তৈরি করে বা একটা গর্ত তৈরি করে। সেরকম করে একটা অদ্ভুত বিষয় দেখেছি যে ডাকসুর সময় একটা আওয়াজই উঠে গেল যে এখন ওইসব ছাত্র রাজনীতি চলবে না, রাজনীতি চলবে না, রাজনীতির সাথে কি লেজুর বৃত্তি চলবে না।
কিন্তু রেজাল্ট দেখেন ডাকসুর, আমি মনে করি ইট ইজ অলমোস্ট 100% পলিটিক্যাল। কারণ কন্টেস্টটা হলো বিটুইন, ইন আ সেন্স ধরেন শিবির এবং ছাত্রদলের মধ্যে প্রতিযোগিতার মানে কি, জামাত এবং বিএনপির মধ্যে প্রতিযোগিতা। জাতীয় ক্ষেত্রে এই প্রতিযোগিতাটা এখন খুবই ভিভিড এবং কোনো কোনো জায়গাতে তো ওপেন হয়ে গেছে, একদম বক্তৃতা টক্তৃতায় বলছে। ছাত্ররা যে ভোট দিয়ে দিল কেন, এটা তো ছাত্রদলকে বুঝতে হবে। তারা ওইখানে হলে যেতে পারেনি, থাকতে পারেনি, যা যা অসুবিধা ছিল সব সত্যি, কিন্তু এই কথা এইটা জাস্টিফাইড হলো যে শিবির আসলে খুবই কমফোর্টেবল পজিশনে ছিল। তারা আওয়ামী লীগের শেল্টারে নিয়েছে, সেটা হয়তো সাকসেসফুলি নিয়েছে, কৌশলগতভাবে ভালো ছিল, কিন্তু তারা তাদের মূল আইডেন্টিটি বাদ দিয়ে ঘরে গেছে। তারপরে আবারও আগের আইডেন্টিটিতে ফিরে আসলো কেমনে তাইলে? সাধারণত দেখেনি, ছাত্ররা দেখে নাই, তারা ওইটাকে অপরাধ মনে করেনি। আপনি মামলা করেছেন, মামলা খারিজ হয়ে গেছে হয়তো, কিন্তু যারা ভোট দিয়েছে তারা ওইটাকে যদি অপরাধ মনে করতো তাহলে ভোট দিত না। তাহলে তাদের সাইকোলজিটা কী? মানে এমনি এই যে জেন জি নিয়ে এত কথাবার্তা হয় না, এটা তো আমাদের দেশে কোনো গবেষণা নেই বলে বুঝি না, কিন্তু আমার কাছে মনে হয় জেন জি মানে এই জেনারেশন বলে সারা পৃথিবীতেই, এরা বিদ্রোহ করে, তারা অগ্রপশ্চাৎ ভাবে না, দেখে অন্যায় একসাথে হয়ে গেলাম, বিদ্রোহ করে ফেললাম, ব্যাকআপে মানে পেছনে কী আছে জানে না। এই জন্যে কত বিস্ময়কর যে যারা এত বড় একটা অভ্যুত্থান ভার্চুয়ালি তৈরি করলো, লিড করলো, ওরা ডাকসু নির্বাচনে প্রায় নাই হয়ে গেল। মানে এগুলো ভাববার বিষয়। সেখানে শিবির আসলো কেন তাহলে? তাহলে সেখানে আওয়ামী লীগ নাই, কিন্তু ছাত্রদল বা বিএনপি আসলো না কেন? তার মানে যে বিবেচনা থেকেই আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে, সেই বিবেচনা হলো কোনো একটা বিবেচনা আছে যার কারণে থাকুক বা না থাকুক খুবই প্রতাপশালী ছিল এনসিপি, ওরা জিততে পারেনি, যা হয়েছে দেখলেন। আবার অত নয়, লুকিয়ে ছাপিয়ে কোনো রকমই জীবন বাঁচিয়েছে শিবির, তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু ইয়েকে দিল না, ছাত্রদলকে দিল না। তার মানে এখানেও তাদের চিন্তাটাই ভিন্ন। ভিন্ন এই যে তারা মনে করছে আমাদের কাছে এখন 55 বছর 54 বছর আগের ইতিহাস বললে হবে না। আমি তো একজন ছেলেমেয়ের সাথে কথা বলে দেখেছি, যখন জিজ্ঞেস করি সেটা কীভাবে হলো তাদের এত বড় ভূমিকা, তো বলে এগুলো তো আপনারা বলেন আঙ্কল, কিন্তু আমরা তো ওদের দেখি ওরা তো ভালো মানুষ, আর ওরা ওই সে সময় তো ওদের জন্মই হয় না, আমাদের কি তখন জন্ম হয়েছিল, ইতিহাস তুলছেন কেন? তাদের মনে এখন এটা রেখাপাত করছে না। এই 15 বছরে বিশেষ করে শেখ হাসিনার আমলে যে দুঃশাসন হয়েছে, এবং তারাই যখন বেশি করে মুক্তিযুদ্ধের চেতনা বলেছে, মানুষ মুক্তিযুদ্ধের চেতনার উপরে বিতস্রোত হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা আপনি ব্যাখ্যা করে বলেন, কেউ এটার বিরুদ্ধে যাবে না, কিন্তু যা দেখেছে সেটার বিরুদ্ধে তো সবাই আছে। তাহলে অ্যালাইনমেন্টটা আপনাকে কীরকম করে করতে হবে? এই দিকের একটা নতুন এলিমেন্ট তৈরি হচ্ছে, হয়তো এটা আরও পাওয়ারফুল হতে পারে। আর এইদিকে যারা অলরেডি মানে আপনার স্টিয়ারিংয়ে আছে, তারাও দেখছেন যে গাড়ির স্পিড কমে যাচ্ছে, পপুলারিটি কমে যাচ্ছে, হয়তো আরও কমে যেতে পারে। রিভাইভ করতে পারবেন কি? তারেক রহমান বলছেন 7,000 আমি এক্সপেল করেছি, শাস্তি দিয়েছি। আচ্ছা, এটা কি মানুষ অ্যাপ্রিসিয়েট করছে? নাকি পাল্টা বলছে 7,000 বের করার পরেও কিছু কন্ট্রোল করতে পারলে না, পারবেন? কেউ বলছে 7,000 এক্সপেল করেছেন, তার মানে 7,000 অপরাধী আপনার মধ্যে ছিল, আগে কি করলেন? এই সমস্ত বিবেচনায় দেখবেন যে চেঞ্জ হতেই থাকবে, রেকটিফিকেশন হতেই থাকবে। ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছে আসতে চাই, এই যে রাজনীতির যে এতদিনকার ধারা, যেখানে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ভাগ করা বা এই স্বাধীনতার যুদ্ধের যে একটা ধারণা তৈরি করা, বিভিন্ন দলের পক্ষে বিভিন্নভাবে, আওয়ামী লীগ সেটাকে একভাবে বলেছে, বিএনপি আরেকভাবে বলেছে, এবং এটার উপরে নির্ভর করেছে আসলে মেরুকরণটা অনেক ক্ষেত্রে। সেটার কি এখন সময় শেষ হয়েছে, এখন নতুনভাবে মেরুকরণ হচ্ছে? অনেকগুলো বিষয় এখানে ভাবতে হবে। একটা সিদ্ধান্ত টানার আগে আমাদের ফ্যাক্টরগুলো কি কি সেগুলো একটু দেখতে হবে। যদি আপনি বিবেচনা করেন ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনকে, তার উপর ভিত্তি করে যদি একটা বিবেচনা দাঁড় করাতে চাই, অথবা রাজনীতিতে এখন যা ঘটছে তার উপর বিবেচনা যদি করতে চাই, অথবা ভবিষ্যতে আমরা কোন পথে যেতে চাই সেটাকে যদি বিবেচনার ভিত্তি ধরি, তাহলে কিন্তু 3 রকম বিষয় হবে। আচ্ছা, ধরুন যদি দুর্নীতি এবং চাঁদাবাজির প্রশ্নটাই হয়, তাহলে বিএনপি যেমন 7,000কে বহিষ্কার করেছে, জামাতও তো 550কে বহিষ্কার করেছে। তাহলে দলের সাইজ অনুযায়ী তো তাদের মধ্যেও এই জিনিসগুলো আছে। তাহলে একটার পরিবর্তে আর একটাকে বেছে নেওয়ার জায়গা কি থাকে? অথবা যদি বলি যে ধরুন আমাদের এখানে কি এখন হিপোক্রেসি করার কৌশলটাই এখন যোগ্যতা বলে প্রমাণিত হবে? যে গত 15 বছর আমরা যাদের শেল্টারে থাকলাম, 15 বছর পরে এসে প্রথম স্লোগান তুললাম ক্যাম্পাসে কোনো রাজনীতি হবে না।
এবং তারপরে হলে হলে কোনো রাজনীতি হবে না, অথচ হলে হলে আবার প্যানেল দিয়ে দিলাম। তা মান্না ভাই রাইটলি একটা কোশ্চেন তুলেছেন যে সাধারণ ছাত্ররা কি এগুলো খেয়াল করছে না? তার মানে কি আমাদের সাধারণ ছাত্ররা কি দিয়ে বিবেচনা করে, কোন বিবেচনাটাকে সামনে রেখে ভোট দিচ্ছে? এটা আমাদের যেমন একদিকে ভাবতে হবে। অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো ছাত্ররা এরকম চাইতো, যে কারণে দেখুন জাতীয় রাজনীতিতে কার কতটুকু প্রভাব আছে তার চাইতে বড় কথা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভিন্নধর্মী প্রভাব মানুষ দেখতে চাইতো। অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফোর্স ক্যাম্পাসটাকে সবসময় ছাত্রদের মধ্যে একটা লিডিং রোল প্লে করতো এবং লিভিং অ্যাটমসফিয়ার তৈরি করতো, একটা প্রতিবাদের জোয়ার থাকতো ক্যাম্পাসে। যে কারণে মান্না ভাই যখন ডাকসুর ভিপি হয়েছেন, একটা সময় তিনি জাসদের পক্ষ থেকে হয়েছেন, আরেকটা সময় বাসদের পক্ষ থেকে হয়েছেন। তা জাসদ এবং বাসদ কি বাংলাদেশের রাজনীতিতে খুব বড় শক্তি ছিল? কিন্তু মান্না ভাইয়ের মতো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হওয়া কিংবা একই ব্যক্তি তার জীবদ্দশায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও জিএস হওয়া আর তো কেউ হয়নি এবং ভবিষ্যতে আর কেউ হয়তো হবে না। কিন্তু এটার পরেও কি জাতীয় রাজনীতিতে খুব বড় প্রভাব পড়লো? ফলে আমরা মনে কি করি হিসেবে ভোট দিল আপনার মনে হয়? আমি ছাত্রদের মধ্যে যে ভোটটা দেওয়ার কথা ছিল সেইটা ছাত্ররা কেন মিস করলো এইটা নিয়ে আমাদের একটু গবেষণা হওয়া দরকার। আমি একদম শুরুতেই এটা আমি তাদেরকে খারিজ করে দিতে চাই না অথবা তাদের মতামতটাকে কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। একটা জিনিস ভাবতে চাই যে কেন আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ এই জিনিসগুলো নিয়ে গভীরভাবে ভাবছে না। তাহলে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ এটা কি একটা ব্যাখ্যা এটা হতে পারে যে বিগত সময়ে তো জামাত এবং ছাত্র শিবির নানানভাবে আওয়ামী লীগের নির্যাতনেরও শিকার হয়েছে, সেটা কি কোনোভাবে কাজ করেছে? উল্টোটাও যদি বলি, স্বাধীনতার পরে সাধারণ ক্ষমার সুযোগ পেয়েছে তারা, কিন্তু জাসত্ব নির্যাতনের মুখে ছিল। আচ্ছা, ৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচনে যাব না এই কথা বলে ছাত্র সমাজ যখন দাঁড়ালো, সেই সময় আমরা এরশাদের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত গিয়েছে না? আচ্ছা, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পর বিএনপির পাশে ছিল জামাত, কিন্তু সেই জামাতই আবার ৯৪ সালে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত ঐক্য করেছে না? ফলে জামাতের রাজনীতির একটা বড় গুণ আছে বলবো, ইলাস্টিসিটিটা এরকম যে তারা সবসময় শাসক দলের সঙ্গে থাকতে পছন্দ করে অথবা কোনো না কোনোভাবে মানিয়ে নেয়। এইটা করে করে তারা কিন্তু তাদের সাংগঠনিক শক্তি বলেন। কিন্তু যে ইতিহাসের কথা বলছেন সেটা তো এই প্রজন্ম দেখেনি, তারা দেখেছে এই প্রজন্ম আমার কাছে অনেক সময় মনে হয় প্রজন্ম দেখেনি। এবার খেয়াল করে দেখেছেন, আপনি তো একদম প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, তাহলে এই প্রজন্ম তো স্বাধীনতা দেখেনি। তাহলে মুক্তিযুদ্ধের সময়কার গান তাদের কণ্ঠে কেন ধ্বনিত হয়েছিল অভ্যুত্থানের সময়? কিংবা এই ভূখণ্ডটা পাবার সংগ্রামে তো তার কেউ যুক্ত হয়নি, মাথায় কেন তাহলে জাতীয় পতাকা বেঁধেছিল? এমনকি ধনধান্য পুষ্পভরা এই গানটা কেন তখন তারা গিয়েছিল? তারা যদি বলবে এই গান যে সময় লেখা ছিল সেখানে তো আমরা বাবাও জন্মগ্রহণ করেনি। তার মানে আবেগ সবসময় শুধু একটা ওই মানে সালের সীমায় আটকে রাখা যায় না। সে কারণে আমরা মনে করি যে অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। আমরা কি মুক্তিযুদ্ধের চেতনাকে যখন ব্যবসায় পরিণত করেছিল আওয়ামী লীগ, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে। এমনকি জুলাই চেতনাও যখন ব্যবসায় পরিণত হয়েছে তখন দেখেন জুলাই চেতনার পক্ষেও তো মানুষ দাঁড়ায়নি, ছাত্ররা দাঁড়ায়নি। আবার আগামী দিনের যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে সেই সম্ভাবনাটা এখনও অতটা দৃশ্যমান হয়নি। অনেকগুলো বিষয়, একদিকে আলো ফোটেনি আর একদিকে আধারও যায়নি, এরকম একটা ডাইলেমার সিচুয়েশন এখন আছে। সেজন্য আমি মনে করি যে একদম সরাসরি মন্তব্যটা আমি হয়তো করবো না। এখানে মান্না ভাইয়ের তার অভিজ্ঞতা থেকে, মান্না ভাই বলেছেন তার বিশাল অভিজ্ঞতা আছে, এখানে সালাম ভাইয়েরও একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেই তুলনায় আমি একটা পর্যবেক্ষকের মতোই আমি আমার পর্যবেক্ষণগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসবো এই মুহূর্তে। তাহলে রাজনীতিতে যে মূল যেটাকে ন্যারেটিভ বলা হয় সেইটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে? বিএনপি কি তার রাজনীতিটা ঠিকমতো মানুষকে বোঝাতে পারছে, বা নতুন দল এনসিপি বা জামাত, তাদের রাজনীতি কি পরিষ্কার এই মুহূর্তে? বর্তমান সময়ে বিএনপি বলে কোনো কথা না। আমি মনে করি যে টোটাল পলিটিক্সের ন্যারেটিভই খুব আনক্লিয়ার। ধরেন যারা খুব সলিডলি ইডিওলজিক্যাল বেসিসে করে, আমি বেশিরভাগই ডগবং বলবো, তারা তো তাদের জায়গাতেই আছে, তাদের কোনো ক্রাইসিস নেই। জামাত একটা ডগমার বেসিসে দাঁড়ায়, তার কাছে রিলিজিয়নটা হলো একটা পলিটিক্যাল, ওটা একটা পলিটিক্যাল জার্গন বলেন অথবা ন্যারেটিভ বলেন, তারা ওইভাবেই করছে জিনিসটা, তাদেরই ক্রাইসিস হয়নি।
কিন্তু ডেমোক্রেসির ব্যাপারটাই এমন যে এটা উইথ দ্য প্যাসেজ অফ টাইম চেঞ্জ হয়, আইডিয়া থটস সব তার সাথে অ্যাডজাস্ট করতে হয়। সেইখানে বিএনপি খুব যোগ্যতার পরিচয় দিতে পেরেছে, আমি তা মনে করি না। এটার অনেকগুলো বিষয় আছে, যেমন ধরেন যখন ঘটনাটা ঘটলো, অভ্যুত্থানের ঘটনা 5 তারিখে, এখন এগুলো কাহিনী বাইরে আসছে। কিন্তু প্রথম নাহিদ ইসলাম বলেছিলেন যে আমরা বিএনপির মহাসচিবের সাথে কথা বলেছিলাম, একটা জাতীয় সরকার চেয়েছিলাম আমরা, কিন্তু উনি মানা করেছেন যে এটা নয়। এখন শুনছি যে তাদের আরও বড় বড় নেতারাও বলেছেন যে না, জাতীয় সরকার নয়। ফলে কি দাঁড়ালো, আপনি যে গভর্নমেন্টটা করলেন, মানে এমনিতেও সেই গভর্নমেন্ট লিগালিও কোশ্চেনের মধ্যে পড়ছে মাঝে মাঝেই, বিকজ কত ডকুমেন্ট তো হিস্টোরিক্যালি নাই। ন্যাশনাল গভর্নমেন্ট করলে সেটা একটা প্রোক্লামেশনের মাধ্যমে হতো, কনস্টিটিউশনাল কোনো প্রশ্ন আসতো না, লিগ্যাল কোয়েশ্চেন আসতো না। আপনি অনেক কিছু করতে পারতেন বাই প্রোক্লামেশন এগেইন, মানে তাদের স্পেশাল অর্ডার বা অন্য কিছু দিয়ে। এখন দেশ আবার আটকে গেছে যে এগুলোর কাভারেজ কী, লিগ্যাল কাভারেজ কী, এটা আমরা এভাবে করতে পারি কি না। মানে আমরা কিসে পাস করছি, একটা কি কনস্টিটিউশনাল অর্ডারে আছি, নাকি আমরা একটা রেভলিউশনারি পাথে আছি, নাকি আমরা একটা মিক্সচারে আছি। তো এটা মিক্সচার তো আবার হয় না। ফলে আমি মনে করি ওই অর্থে হোল নেশনের ন্যারেটিভটা স্পষ্ট নয়। মানে এমনকি ধরেন যখন জাতীয় ঐকমত্যের সাথে আমাদের বৈঠক হয়েছে, এক অর্থে তো বলা যায় যে জুলাই সনদ আমরা তৈরি করে ফেলেছি, নোট অফ ডিসেনশন আছে, কিন্তু যারা ডিসেন্ট করেছেন তারা বলেছেন যে এইটা নিয়ে আপনারা চলতে পারেন লাইক আ প্যাকেজ। আমরা সেভাবেই চলছিলাম এবং একটা ফাইনাল শেপ দিয়ে আমরা এটার জন্যে সইটই করে যেতে পারতাম। ট্রাস্টের এমন অভাব হয়েছে, দেখেন আমরা যখন 70-এর নির্বাচন করেছি তখন কোনো সই করা লাগেনি, তখন কোনো লিগ্যাল কাভারেজ লাগেনি। এখন কিন্তু লাগছে, কেউ কাউকে বিষয় দেয় না। আপনি ক্ষমতা গেলে এটা করবেন, তার গ্যারান্টি কী? করা হয়তো জেনুইন কারণও আছে। এইটা করতে গিয়ে আপনি একভাবে একটা জুলাই ডিক্লারেশন দিয়েছেন, যেটা অনেক বিতর্ক এখনও আছে আমি মনে করি। আর জুলাই কি এটা অ্যানাউন্সমেন্ট, কি যেটা ঘোষণা বলছি, সনদ, ঘোষণা তো দিবি, সনদটা আমরা রেডি করতে পারিনি, এটা এক জায়গায় আটকে গেছে। হতে পারতো, ধরে এটা তো একদম মানে জাস্ট ওই মানে বেঠো বক্তৃতা দিয়ে তো হবে না, এটার মধ্যে কনস্টিটিউশন কোয়েশ্চেন আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে এবং ল ইথিক্স সবেরই কোয়েশ্চেন আছে। এটা একটা ইন্টেলেকচুয়াল লেভেলের জায়গা থেকে এটার সলিউশন হওয়া দরকার। এবং আমি ন্যারেটিভ বলতে সেটাই বুঝি, ন্যারেটিভ খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ হলে তার মধ্যে সবচেয়ে বড় ফিলোসফি অফ দ্য টাইম, অফ দি পিপল, অফ এ কান্ট্রি রিফ্লেক্টেড হতে হবে। এটা তো এমনিতে নাই, অন্য কারোর মধ্যে নাই। আমি এক এক সময় তো এক একটা জিনিস নিয়ে মানুষ ভাবে, এই সময় এসে আগামী নির্বাচনের আগে আসলে কোন জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ হবে, সেটা কি দুর্নীতি, সেটা কি রাজনৈতিক বক্তব্যটা, সেটা কি সংস্কৃতির প্রশ্ন, আসলে কোনটা সামনে আসতে পারে? দেখেন, যখন এই অভ্যুত্থানটা চলছিল না, আমরা যখন সংস্কারের প্রস্তাবনাগুলো তৈরি করছিলাম, শেষ পর্যন্ত 31 দফা তৈরি করলাম, তখন আমি মনে করতাম খোল ললচে বলদাবর মতো করে সংস্কার বানাতে হবে, তার জন্য মিনিমাম 3 বছর গভর্নমেন্টের লাগবে। আমাদের মধ্যে তো প্রশ্ন ছিল এটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলবো। আমি ছিলাম মানে একজন এক্সপোনেন্ট, যে প্রপোনেন্ট যে না, আমরা কোনোভাবেই এটাকে কেয়ারটেকার বলতে পারি না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট হতে হবে। কেন? এটা 3 বছর সময় তো লাগবে ভাই কমপক্ষে। এখন যখন আমি শ্রীলঙ্কার উদাহরণ দেখছি, নেপালের উদাহরণ দেখছি, তখন আমি গেটিং কনফিউজ, বিকজ আমি তো ইলেকশনই করতে পারছি না। এখন আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় এজেন্ডা এখন একটা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি ইলেকশন। কেন জানেন? নেপাল যে শ্রীলঙ্কা যে ওরকম করে কোনো সংস্কারের মধ্যে তো তারা যায়নি, অভ্যুত্থান তো খুব ছোটোখাটো হয়নি। অভ্যুত্থানের পরে সরকার গঠন করলো, তারা তখন বাংলাদেশ থেকে লোন নিয়েছিল, সেই টাকাও শোধ করে দিয়েছে, তারা তো এখন ভালো জায়গায় আছে। আমি নেপালকেও দেখছি, যিনি আসলেন সুশীলা এসেই ছাত্রদের বললেন তোমরা তোমাদের কাজ করেছো, এখন আমরা দায়িত্ব নিয়েছি, তোমরা স্কুলে চলে যাও, ইলেকশনের ডেট ডিক্লেয়ার করলেন, ছাত্র সব স্কুলে চলে গেল। আমাদের এখানে এখন তো মানে এনসিপি বা যারা ওই সময় আন্দোলন করলো শিক্ষার্থী, তারাই মনে হয় যে দেশ চালায়, তাদের কথা মতো চলছে, কোনো ডিসিপ্লিন নাই, অ্যাডমিনিস্ট্রেশন নাই। তো সব মিলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে মনে হচ্ছে যে সামগ্রিক বিষয়টা একটা পাকচক্রে পড়েছে, বেপথু হয়েছে, একটা পথের দিশে এখন আনতে পারি নাই। বাট আই এম হোপফুল, আমি মনে করি যে আলটিমেটলি এটা থেকে বেরিয়ে আসতে পারবো।
মানে সব জায়গাতে যে একই পথে হতে হবে সেরকম না। টপ প্রায়োরিটি কি এখনকার জন্য? ডেফিনেটলি টপ শুধু নয়, দ্য মোস্ট টপ প্রায়োরিটি হলো ইলেকশনটা হতে হবে। কারণ ইলেকশন না হলে এই গভর্নমেন্ট নাই, এই গভর্নমেন্ট থাকবে না। না যদি থাকে তাহলে তো সর্ট অফ মার্শাল ল করতে হবে, একটা সুডো কিছু করতে হবে। মেবি কনস্টিটিউশন সাসপেন্ড করবেন, ইলেকশন করবেন, কি আপনি আবার নতুন একটা পাকচক্রের মধ্যে পড়বেন। আমি বেশ সমূহ বিপদ দেখি। এর মধ্যে আমি এবার দেখলাম যে আপনার ঐকমত্য কমিশনের যিনি মানে ভাইস চেয়ারম্যান প্রফেসর আলিয়া জুনি বলেছেন, যদি নির্বাচনটা না পারে তাহলে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন তৈরি হবে। ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন আমরা সবাই বুঝি, এটার মানে কি? আপনি নিজে এখানে ঝগড়াঝাটি করতে থাকবেন, বাইরে থেকে অন্য কিছু একটা ঘটনা ঘটবে। তো ওই অতজর এরকম একটা ক্রিটিক্যাল টাইম যেহেতু তৈরি হয়েছে, বর্তমান সময়ে হোল্ডিং অফ আ পিসফুল কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন, এটাই হলো সবচাইতে জরুরি বিষয় এবং সেটাই করা উচিত এখন। ধন্যবাদ। জনাব সালাম, আপনার কাছে আসতে চাই। এই সময়ে যখন আবার জাতিসংঘের সফরে গেলেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দলের প্রতিনিধিরা গেছেন, এই যাওয়াটা কি কোনো গুরুত্ব বহন করে সামনে নির্বাচনে, বা এই যে দলগুলোর মধ্যে এই মুহূর্তে দূরত্ব, জুলাই সনদ সই হওয়া নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা, সেটার ব্যাপারে? অবশ্যই গুরুত্ব বহন করে। যদি এই বিষয়টা উনি প্রথমে উপলব্ধি করতেন, সরকার গঠিত হওয়ার পরে যে কথাটা আমরা বারবার বলে আসছিলাম, যে এই সরকার যেভাবে গঠিত হোক আমরা সবাই সাপোর্ট দিয়েছি, আমরা ওন করেছি যে আমাদের সরকার। কিন্তু সরকার বিভিন্ন ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে যে বরঞ্চ রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে দিছিল। আমরা তো বারবার বলছিলাম, আপনি যে কোনো সিদ্ধান্ত নেন, রাজনীতিবিদদের সাথে আলোচনা করেন, তাদের সাথে সিদ্ধান্ত নেন, কিন্তু উনি তো সে সময় সেগুলো করে নাই। আজকে দেখেন, আজকে যে একটা উনি যে সিদ্ধান্ত নিল, এদেরকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে অবশ্যই একটা পজিটিভ একটা সাইড আছে, যে আজকে অর্থাৎ দলগুলো তার সাথে আছে এবং এটাকে উনি যে কোনোভাবে এখন সেল করুক বা কাজে লাগাক, এটা উনি কাজে লাগাইতে পারছে। এই জিনিসটা যদি প্রথম থেকে বুঝতো তাহলে কিন্তু আজকের এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। এই জন্যই আমরা বলি যে আজকের যত কিছুই ফাইনালি কিন্তু রাজনীতিবিদদের কাছে আপনাকে ফিরে আসতে হবে, ফাইনালি রাজনীতি দলগুলোর কাছে আপনাকে ফিরে আসতে হবে। কিন্তু আজকে সেগুলো যদি না করতে যায়, আজকে আমরা যদি সেই পূর্বের অবস্থাটা, অর্থাৎ শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের প্রধান হয়েও কিন্তু সে রাজনীতিটাকে মাইনাস করে দিয়েছিল, যেটা তার বাবাও করছিল। পরবর্তী পর্যায়ে কিন্তু সে মাইনাস হয়ে গেছে ওই কারণেই। তাই কাজেই রাজনৈতিক প্রসেসটা যদি আমি ফিরে আনতে না পারি, রাজনৈতিক প্রসেসটা ফিরে আনার জন্য যেটা মান্না ভাই বলছে একদম যথার্থ কথা, একটা নির্বাচনের কোনো বিকল্প নাই। এই কথাটা কিন্তু আমরা ভেরি বিগিনিং 5ই আগস্টের পর থেকে, এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকে বলে আসছি যে আপনি সময় নেন, সংস্কার যেগুলো মিনিমাম অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেটার জন্য কি করা দরকার আপনি সেটা করেন, তারপর আপনি নির্বাচনে চলে যান। আপনি এত শাখা প্রশাখা দিয়ে লাভ নাই। কিন্তু ওই সময় আমরা দেখছি এই উপদেষ্টা অনেকে বলছে এই রাজনীতিবিদরা 50 বছর কিছু করতে পারে নাই, আমরা এখন কিছু করতে চাই, করতে দেওয়া হচ্ছে না। তো এই যে এই সমস্ত জিনিস করে আমরা এজন্যই বলবো যে দেখেন, জিয়াউর রহমান সাহেব সবচেয়ে বড় তার সাকসেস যে শর্ট টাইমে যখন যেটা করা দরকার উনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। 26শে মার্চে যিনি সিদ্ধান্ত নেওয়া দরকার ঠিক কারোর জন্য তাকায় থাকে নাই, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন। 7ই নভেম্বরে যখন দেশটা ক্রাইসিসে 75-এ, তখন কিন্তু ওনার যে সাহসী যে ভূমিকা, উনি যদি সেই সময় সেটা না নিতেন তাহলে আজকের রাষ্ট্র কোথায় যেয়ে দাঁড়াইতো। ওই সময় তো আমাদের স্বাধীনতা বিপন্ন হওয়ার মতো পর্যায়ে ছিল। তাই আজকে এইটাই, আজকে আবার যেটা আজকে এই যে হলো যেটা 5ই আগস্ট, সেই সময় রাজনীতিবিদদের যে সঠিক সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেটা করা উচিত ছিল, আজকে সেটা কিন্তু রাজনীতিবিদরা এই সেটা মুহূর্তে করতে পারি নাই। যে বিষয়গুলো নিয়ে আসলে বিশেষত বিএনপি এবং জামাত সাথে এনসিপির মত পার্থক্য, সেইগুলো দূর করার মতন পরিস্থিতি আসলে কিভাবে পৌঁছাবো আমরা, এবং সেখানে আসলে শেষ মুহূর্তে এসে তো পিয়ার নিয়েও তারা নিম্ন কক্ষে কথা বলছেন, বিএনপি আবার উচ্চ কক্ষেও পিয়ার মানছেন না। এই দূরত্বটা আসলে খুঁজবে কিভাবে? এগুলো শুধুমাত্র তারা দেখেন, জামাত মুখে বলতেছে একটা কিন্তু কাজে কিন্তু তারা আরেকটা। তারা সর্বপ্রথম নির্বাচনে নামছে, তাদের 300 আসনে প্রার্থী দিয়ে দিচ্ছে এবং প্রার্থী দেওয়ার পরে তারা প্রার্থীর গণসংযোগ পর্যন্ত করতেছে। যেন আমি ধরেন আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর, সেখান থেকে যখন আমি আসি আমি তো দেখি জামাত ও প্যারালালি তারাও সেই নির্বাচনী কাজটা করতেছে। তো কাজে আরেকটা হলো যে তারা আন্দোলনে ভাব করে, যে আন্দোলনের মুখী অবস্থা করে যদি আমি নির্বাচনে যেতে পারি হয়তো একটা বেনিফিট পাবো, বা এখানে অ্যাবসলিউটলি তারা দলীয় চিন্তা করে
তারা জাতীয় চিন্তাটা কিন্তু করতেছে না। এই দলীয় চিন্তা করে আজকে জাতীয় যে প্রেক্ষাপটে এটাকে তারা বরঞ্চ কিছুটা প্রশ্নবোধক করে দিচ্ছে বা একটা পরিস্থিতিটাকে একটু ডিফারেন্ট দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো সেটার জন্যই বলবো যে এটা কোনোভাবেই মানে জাতির জন্য মঙ্গলজনক না। জাতির জন্য এই মুহূর্তে যা হওয়ার হয়েছে, এখন আমাকে একটা নির্বাচন করে একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। যে নির্বাচিত পার্লামেন্ট একটা অন্তত এই মুহূর্তে আরেকটা যেটা যে পিআর সিস্টেমের কথা বলে এটা ঝুলন্ত পার্লামেন্ট তারা করতে চায়। একটা শক্তিশালী পার্লামেন্ট, শক্তিশালী গভর্নমেন্ট যাতে না হয়, আজকে সেই প্রক্রিয়ায় তারা যেতে চায়। আজকে নেপাল কোথায়, আজকে কি অবস্থা, কয় বছরের মধ্যে তাদের কয়বার গভর্নমেন্ট পরিবর্তন হলো। তো এটা তো একটা, এটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পররাষ্ট্রনীতির অবস্থা সব কিছু মিলে যে জায়গায় আমরা অবস্থান করছি, যদি একটা শক্তিশালী সরকার না হয় তাহলে আগামীতে দেশের এই যে ইকোনমিক্যাল ক্রাইসিস এটাও যেমনি আসবে, পাশাপাশি আমাদের আন্তর্জাতিক যে ক্রাইসিস সেটা আরও বেশি প্রকট হবে, যেগুলোকে মোকাবেলা করার মতো অবস্থা আমাদের থাকবে না। সেই কারণেই এখন আমাদের জাতীয় ঐক্যটার উপরেও জোর দিতে হবে, পাশাপাশি আমার গভর্নমেন্টও যাতে একটা স্ট্রং গভর্নমেন্ট হয় সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং এখন কোনোভাবেই যে আজকে আমি ওই পিআর সিস্টেম এটা হইলে তো আবার আমাকে সংবিধান চেঞ্জ করতে হবে, সংবিধান চেঞ্জ করতে হলে আবার আমাকে সেই পার্লামেন্টে যেতে হবে। তো সেটার জন্য এখন যতটুকু হয়েছে এইটুকু নিয়ে আমাদের নির্বাচনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। বরঞ্চ ঠিক আছে, কেউ যদি একমত না হয়, জামাত বা অন্য কেউ, তাহলে তারা সেটা নিয়ে জনগণের কাছে যেতে পারে যে আমরা পিআর চাই, আর আমরা বলবো যে এই মুহূর্তে আমরা পিআর চাই না। তারপর জনগণ যেটা রায় দেয় সেটাকে মাইনে নিতে হবে। কিন্তু এখন দেশের এই ক্রাইসিসটা থেকে যদি বাঁচাতে হয় দেশটাকে, তাহলে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া দেশের ক্রাইসিসটা এই মুহূর্তে রোধ করার মতো কোনো অবস্থা, আমরা কিন্তু ক্রাইসিসে আছি, ক্রমান্বয়ে কিন্তু সেদিকেই যাচ্ছি। কাজে এটাকে এই মুহূর্তে যদি আমি থামাতে না পারি, থামানোর একটাই পথ, সেটা হলো একটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া কারা, পরাজিত ফ্যাসিবাদ তো মানে বারবার উকি ঝুঁকি দিচ্ছে যে তারা আছে, তারা চায় না যে আজকে একটা ক্রেডিবল একটা ইলেকশন হোক, কোনোভাবে ইলেকশন হোক, সেটাই তারা চায় না। তারা গভর্নমেন্ট ফেল করুক। এই গভর্নমেন্ট ফেল করলে তো একটা অন্ধকারের দিকে দেশটা যাবে। সে অন্ধকারে কি আবার আমরা কোথায় যাব তখন? সে কাজে এখন এইখান থেকে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন একমাত্র একটাই সমাধান, সেটা হলো নির্বাচন। ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছে ফিরে আসি। এই যে সংস্কার নিয়ে এতদিন ধরে আলাপ হলো, ঐক্যমত্য কমিশন এখন পর্যন্ত সে আলাপ চলছে, নির্বাচনের আগে আসলে এই সংস্কারটা যাতে সামনে স্থায়ী হয় সেটা নিশ্চিত করার পদ্ধতি নিয়ে তো এই মুহূর্তে বিতর্ক। সেখানে সামনে এগোনোর জন্য কোন পথটা আপনার কাছে সঠিক মনে হয়? আসলে একটা কনসেনসাস ছাড়া কিছু হবে না, এটা তো সবাই বলছেন। কিন্তু এমন কোনো পয়েন্ট সামনে আনা উচিত নয় যে বিষয়টা আলোচনা করলে ঐক্যটাই ভেঙে যায়। আমরা ঐক্যমত্য কমিশনে আমরা দেখলাম যে এমন এমন বিষয় প্রথমে শুরু করা হয়েছিল, মনে হলো যে ইন্টেনশনটাই হলো যাতে ঐক্যটা বিলম্বিত হয়। তার মানে ঐক্য বিলম্বিত হওয়া মানে সরকারটা, এই অন্তর্বর্তীকালীন সরকার একটু দীর্ঘদিন থাকুক, এরকম একটা মানে ইন্টেনশন মনে হয়েছিল। তারপরে ধরুন যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে, সবাই সব বিষয়ে একমত হবেন এমন আশা করাও ভুল। 3 নম্বর হচ্ছে যা একমত হলাম সেটা বাস্তবায়ন হবে কিভাবে? বাস্তবায়ন হলে তো পরবর্তী একটা পার্লামেন্টের মাধ্যমে তো সেটাকে বাস্তবায়ন করতে হবে। তো পার্লামেন্টের আগে তাহলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। সেই নির্বাচন করতে গেলে কি করা দরকার? ঐক্যমতটা যদি এ জায়গায় হতো যে হ্যাঁ, আমরা এমন একটা নির্বাচনী ব্যবস্থা দাঁড় করাতে চাই যেখানে ক্ষমতাসীন দল নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারবে না, তার মানে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আচ্ছা, সেটা যদি হতে হয় তো সেটাও তো পার্লামেন্টেই আমাদেরকে পাশ করাতে হবে। এখন যদি রাজনৈতিক দল হিসেবে আমরা পিআরের কথা বলছি, কিন্তু পিআরকেও যদি পাশ করাতে হয় এটা তো পার্লামেন্টে যেতে হবে। আমাদের তো সংবিধানের 65(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে যে নির্বাচনটা হবে প্রত্যক্ষ, সরাসরি। ফলে এখানে তো এটা যদি করতে হয় তাহলে সেটাও ভবিষ্যতে একটা পার্লামেন্টে আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ফলে সব কিছুরই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছে যে যারা আমরা একমত হচ্ছি তাদের 2টা বিষয়ে একমত হতে হবে। একটা বিষয়ে একমত হলো যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, এই সরকারকে বৈধতা দেব কেমন করে। তো এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য আমরা কি সবাই একমত? হ্যাঁ, সবাই একমত। তাহলে অন্তত এইটুকু একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হোক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, তারা এককভাবে অথবা সবাই মিলে আগামী পার্লামেন্টে যারা যাবেন তারা সবাই মিলে এই সরকারটাকে বৈধতা দেবেন। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে এরপরে বারবার যেন ওই দানবীয় চেহারা নিয়ে একটা সরকার দাঁড়াতে না পারে, তার জন্য
কি কি পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে যে জায়গাগুলোতে একমত হয়েছি সেগুলো যেন ভবিষ্যতে আমাদের কনস্টিটিউশনালি কোনটাকে অ্যাকসেপ্ট করানো যায়, কোনটা কনস্টিটিউশনাল ছাড়াও আমাদের যদি প্রশাসনিক নির্দেশে করা যায় সেগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো ঠিক করা। এবং এত বড় যখন হয় কি ওই অনেক সময় অনেকে দুষ্টামি করে বলে যে অনেকটা এটা ওই বুফে খাবারের মতো 130 আইটেম আছে, এটা চোখ ভরে কিন্তু এটা সবাই খেতে পারে না। সেরকম এমন 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 ইস্যু আসলো, আমরা কতটা ইস্যু 166টা, তারপরে কি 423টা। তার মানে এত ইস্যুর ভারে ভারাক্রান্ত কোনটা যে আসলে রিয়েল ইস্যু, কোনটা কোনটা নিয়ে যে আমাদের কাজ করতে হবে এইটাই আমাদের অনেক সময় আড়ালে চলে গেল। আমরা এই জন্য মনে করি যে যথেষ্ট হয়েছে, যে বিষয়গুলোতে একমত হওয়া গেছে এই বিষয়গুলোকে একমত হয়ে আমাদের একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা দৃষ্টান্ত আবার স্থাপিত হোক। কিন্তু যে একমতটা হওয়া হলো এটাকে আসলে কিভাবে ভবিষ্যতের জন্য রক্ষা করা হবে সেটা নিয়ে তো এখন বিতর্ক, সেখানে আপনারা দল হিসেবে কি বলছেন? একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের এক্সাম্পল তো আমাদের এখানে আছেই। 1991 সালে যখন সবাই মিলে অন্তত এই জায়গায় একমত হলো যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাব, নির্বাচনে যারাই আসুক না কেন। তখন নির্বাচনে হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ তো বলেছিল যে ধাক্কা দিয়ে দিয়ে গণতন্ত্র শেখাবো। হ্যাঁ, তো ধাক্কা দিয়ে দিয়ে গণতন্ত্র শেখাবো বলার পরেও কিন্তু তারা সবাই মিলে একমত হয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে এসেছিলেন। আবার শাহাবুদ্দিন সাহেব যে তিনি প্রধান বিচারপতি থেকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, তিনি যে আবার প্রধান বিচারপতির জায়গায় ফিরে আসবেন বলেছিলেন, সেটাও সবাই মিলে একমত হয়েছিলাম। তাহলে এরকম কিছু কিছু বিষয় তো আছে। কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকার মতো অনেক বিষয় যেগুলো 3 জোটের উপরে ছিল সেটা তো পরে রাজনৈতিক দলগুলো মানেনি। পরে মানেনি, সেটা তো সে ইয়েটা থাকে ওই রবীন্দ্রনাথের কথার মতো, আমরা তো প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা ভাঙার জন্যই। মানে সেক্ষেত্রে আরো কোনো শক্ত ব্যবস্থা না, শক্ত কোনো ব্যবস্থা আপনি আইন দিয়ে সংবিধানের 7 ক এবং খয়ের চাইতে শক্ত কোনো ব্যবস্থা কি আর কোথাও আছে আমাদের? তাই সংবিধানের 7 এবং ক এবং খ এইটা কোথায় উড়ে গেল না? ফলে কাগজে কি আমি শক্ত লিখে রাখলাম এটার চেয়ে বড় কথা মানুষের মনন জগতে তার প্রভাবটা কি, এটার জন্য রাজনীতিটা কি। ফলে আমরা মনে করি রাজনীতিতে কিছু বিষয় থাকে একটা কনসেনসাস হিসেবে থাকে, কিছু থাকে কালচার হিসাবে, কিছু থাকে কনভেনশন হিসাবে, কিছু থাকে মানে কনস্টিটিউশন হিসাবে। তাহলে আমরা সবসময় কনস্টিটিউশনের উপরে এত বেশি জোর যেন না দিই যাতে করে কালচারটা গণতান্ত্রিক সংস্কৃতিটা পিছনে পড়ে না যায়। কখনো কখনো এরকম আছে যে অনেক জায়গায় গণতান্ত্রিক সংস্কৃতি সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে যাবে, কাগজে কি লেখা আছে তার চেয়ে তো বড় কথা যে আমরা এটা করতে পারি না, এটা করা উচিত নয়, এভাবে করা উচিত নয়। আচ্ছা ধরুন আমাদের সংবিধানে লেখা আছে না 20 নম্বর অনুচ্ছেদে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। তো এটা লেখা থাকা সত্ত্বেও দুর্নীতি ঠেকানো গেছে, লুটপাট ঠেকানো গেছে, দেশ থেকে টাকা পাচার করা ঠেকানো গেছে, জানি তো। তার ফলে কিন্তু যদি এরকম হতো যে একজন দুর্নীতিবাজ সে জনসমক্ষে এতখানি ধিক্কৃত হচ্ছে, অথবা দুর্নীতিবাজ তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, হয় শাস্তির ভয়ে অথবা সুনাম রক্ষার দায়ে সে দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করলো, এইটা তৈরি করার চেষ্টাটাই আমাদের করতে হবে। জি, ধন্যবাদ। জনাব মান্না, যদি আর কিছু যোগ করার থাকে যে কোনো প্রসঙ্গে। আমি শেষের পথে 2-3 মিনিট সময়টা হিসাব করে বলবো আর কি। জি, রতন যেটা বলেছেন মানে লজিক্যাল বলেছেন, কিন্তু এখন সিচুয়েশন ডিমান্ডস সামথিং মোর। মানে জাস্ট আপনি রেখে দেবেন, ডেভেলপ করবে, চেতনা সবাই এগ্রি করবে, এগুলো না, তো আপনাকে কংক্রিটলি কিছু করতে হবে। সেই জন্যে যে প্রস্তাবটা আলোচনার সময় সংবিধান বিশেষজ্ঞদের পক্ষে থেকে এসেছিল, ওইটার মধ্যে গণভোটের একটা প্রস্তাব ছিল। এটা আমরা সবাই জানি যে গণভোটের চাইতে বড় কোনো বৈধ কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট তার নাই। গণভোট কি সম্ভব? যদি সম্ভব হয়, যেহেতু গণভোটের দাবি জামাতও করেছে, আমরা গণভোটের দাবি করি নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ ওখানে বলেছেন গণভোটে তারা রাজি আছেন, তাহলে গণভোট হয়ে যেতে পারে এটার উপরে, এবং সেটা চূড়ান্ত। ত্রুটি বা ডিফিকাল্টি আছে, যের মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, এটা দিয়ে কি গণভোট হয়? তারও একটা প্রস্তাব দিয়েছেন উনি যে একটা প্যাকেজে রেখে দেবো, মানে অনেকটা সিল করে দেওয়ার মতো, বাইরে থেকে বলবো এইটাকে বানেন, পরে আমি খুলে দেখবো যে এটার মধ্যে কী আছে, তখন দরকার হলে আরেকটা গণভোট করবো যে ডিফারেন্স আছে। এইটা যদি পদ্ধতিগত কোনো সমস্যা না করে, তাহলে এইটা একটা কংক্রিট জিনিস যা আপনাকে লিগ্যালিটি দেয়, তাই করা উচিত।
এর বাইরে এই যে নির্বাচন কেন্দ্রিক যে আশঙ্কাগুলোর কথা ঘুরে ফিরে আসছে, সেটা এড়াতে আসলে এখন কি করণীয়? নির্বাচন কেন্দ্রিক আশঙ্কার ব্যাপারটা তো আমাদের নিজেদের আচরণে উচ্চারণে প্রকাশ পাচ্ছে, ওগুলো কন্ট্রোল করতে হবে। আমি বিকল্প একটা প্রস্তাব করতে পারি, যেটা আমরা করেছিলাম, সেটা 106-এর আশ্রয় নেওয়া। 106-এ এইটাকে আমরা বলবো এটাও একটা ডক্ট্রিন অফ নেসেসিটি তৈরি করেছে। কেন? যদি আমরা যেহেতু একমত হতে পারছি না, না হলে যেহেতু ইলেকশন হতে পারছে না, তার মানে দেশে আবার গণতন্ত্র মানে নির্বাসিত হওয়ার অবস্থা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এটাকে একটা লিগ্যাল কাভারেজ দেওয়ার ব্যবস্থা করুক। তারা যেরকম রায় দেয় সবাই এটা মানতে কিন্তু রাজি আছে, সেটাও হতে পারে। জি, ধন্যবাদ। জনাব সালাম যদি আর কিছু যোগ করেন। না, এখানে দেখেন, আমি তো মনে করি যে যদি আপনি গণভোটও করতে চান, সেটার জন্য আবার সংবিধানে গণভোটের এটা নাই, সেটাকে আবার আনতে হবে আপনাকে। এখন যত সহজ করা যায়, যেটা রতন সাহেব যেটা বলছে, যে এখন যতটুকু আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেটার ভিত্তিতে এখন আমাকে নির্বাচনে যেতে হবে। আর একটা হলো যে সবার একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট অবশ্যই থাকবে, যে জেন্টলম্যান এগ্রিমেন্টটা আমরা যদি ওপেন করি জনগণের কাছে, যে আমরা এই রাজনৈতিক দলগুলো এই কমিটমেন্টে একমত হলাম, তারপরে যদি কেউ সেটা থেকে বিট্রে করে, তখন আবার জনগণ তাকে বিট্রেয়ার হিসাবে নিবে। অতীত এরকম হয়েছে বলে তারা বিট্রেয়ার হয়েছে। তাই কাজে এর বাইরে তো আর কিছু করার নেই। আর আরেকটা হলো আমাদের মন মানসিকতার পরিবর্তন ছাড়া, আমাদের নৈতিক যে অবক্ষয় হয়েছে, এটাকে অবশ্যই আমাদের তো যত কিছু বলি একটা কালচারাল রেভলিউশন ছাড়া এটা তো আমরা করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। সব অবক্ষয়কে ঠেকাইতে হলে একটাই পথ, যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নিয়ে আসতে হবে। রাজনীতির নামে রাজনৈতিক ব্যবসায়ীদের হাত থেকে রাজনীতিটা উদ্ধার করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক চর্চা যদি আমরা করতে পারি সঠিক ওয়েতে, সেই ব্যবস্থাটা যাতে আমরা করতে পারি, সেটার জন্য চেষ্টা করা না। বিএনপি অবশ্যই চেষ্টা করতেছে। বিএনপি চেষ্টা করতেছে বলেই তো বিএনপির অনেক সময় বলা হয় না, এই বিএনপি কেন এটা কঠিন করতেছে না, বিএনপি কেন এটা করতেছে না। অর্থাৎ বিএনপি সুস্থিরভাবে যেদিকে নিয়ে যাওয়ার দরকার, কোনোভাবেই যাতে খারাপ কিছু না হয় অন্তত, সেটার জন্য তো বিএনপি চেষ্টা করতেছে। এবং সেটার জন্য বিএনপি আমাদের তারেক রহমান সাহেব পরিষ্কার বলছে যে দেশের স্বার্থে যতটুকু ছাড় দেওয়া দরকার আমরা সবটুকু দেবো, দিয়েছ তাই। কাজে বিএনপির কিন্তু এখানে আর ছাড় দেওয়ার বা হারানোর তেমন কিছুই নাই। এখন একে খুব সিম্পল করে ফেলতে হবে ব্যবস্থাটা। যেমন আমরা একটা নির্বাচনে যাব, নির্বাচনে যাওয়ার জন্য সিম্পল কোন ওয়েতে আমরা নির্বাচনে যেতে পারি, তারপর পিপুল ম্যান্ডেট নেওয়ার পরে তারপরে বাদ বাকি সিদ্ধান্ত হবে। সব কিছু পিপুলের উপরে ছাড়তে হবে। আমরা কয়েকজন মিলে একটা জিনিস চাপায় দিতে চাইলাম, তো সেটা তো হবে না। আর চাপায় দিলেই যে সেটা থাকবে, যেটা রতন সাহেব বললো যে ওই ধারা আছে, কেউ মানছে। সংবিধান আমাদের একটা আছে, শেখ হাসিনা কি সংবিধান মানে তো নাই, তাই না? তো সেই কারণেই আজকে শুধু সংবিধান বা একটা আইন প্রয়োগ আমরা করলাম, এটা হইলেই যে হয়ে যাবে সেটার জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট নিজেদেরকেও সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে এখন নির্বাচন ছাড়া অন্য কোনো কিছু চিন্তা, আর আমি যেটা বললাম, খুব ইজি করতে হবে, খুব ইজি। নির্বাচনটাকে আমরা খুব ইজি ওয়েতে নিতে হবে এখন, যে পিপুল ভার্ডিক্টটা আমি নেই, আমরা কি চাই জনগণের কাছে নিয়ে যাই। সেটা যদি করা যায় তাহলে আমাদের পক্ষে সম্ভব। ধন্যবাদ। জনাব রতন যদি আর কিছু যোগ করেন। আমাদের সাথে 3টা উদাহরণ আছে, তো সেখান থেকে শিক্ষা নিতে পারি। যে একটা অভ্যুত্থান হয়েছিল তিউনিশিয়ায়, তারপরে এই ধরনের গোলযোগের মধ্যে পড়ে অভ্যুত্থানের পরে দেশটার অবস্থা এমন হয়েছে, মানুষ মনে করছে যে আগের সরকারই ভালো ছিল। আবার একটা অভ্যুত্থান হয়েছে শ্রীলঙ্কায়, সেখানেও রাষ্ট্রপতি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু 2 বছরের মধ্যে পরিস্থিতিটাকে এমন জায়গায় তারা নিয়ে এলো, তারা বললো যে আমরা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, দুর্নীতিটা কমাতে পেরেছি, আমাদের ঋণ পরিশোধ করতে পারছি, এবং আমরা শ্রীলঙ্কাকে আমরা ঘুরে দাঁড় করালাম। আর একটা হলো নেপালে দেখুন, অভ্যুত্থানের পরে যে অরাজকতা হয়েছিল, সেখানে কিন্তু একদম কঠোর হাতে দমন করার কথা বলে তারা বললেন যে প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা কিন্তু এগুলোকে প্রেশার গ্রুপ বলে বৈধতা দিয়েছি। আর একটা কী করেছে তারা, সেখানে তারা বলছে যে 6 মাসের মধ্যে নির্বাচন হবে, মার্চ মাসে নির্বাচন হবে। যে বলছে যে নির্বাচন কি মার্চ মাসে করা যাবে কি যাবে না এটা আমি জানি না, তবে আমরা মনে করি মার্চের মধ্যে নির্বাচন করতে হবে। এর একটা ফার্ম কনভিকশন তাদের আছে। আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে কি করবে না এটা নিয়ে এখনও মানুষ সংশয়ের মধ্যে আছে। তো যখন একটা সরকার এইরকম একটা সংশয়ের মধ্যে রাখে মানুষকে, তখন দুর্বৃত্তরা উৎসাহিত হয় এবং যারা এখান থেকে সুযোগ পেতে চায় তার সুযোগ সন্তানের শক্তিশালী হয়। ফলে আমরা মনে করি এই 3টা উদাহরণকে খেয়াল রাখতে হবে। আমরা কি তিউনিসিয়ার দিকে যাব, আমরা কি
শ্রীলঙ্কা নেপালের উদাহরণটা নিব। আর আমাদের দেশে মানুষ যে অভ্যুত্থানের দেশ, এটা একটা আন্দোলন এবং অভ্যুত্থানের দেশ, এই অভ্যুত্থানগুলো যেন আমাদের কখনো কখনো ভবিষ্যৎ হতাশার জায়গা তৈরি না করে, সে ব্যাপারে যারা দায়িত্বে আছেন তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।